নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাঠ করছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা মূর্তি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। পাহাড়ের ছায়াকে আরও কালো করে রাত্রি ঘনিয়ে এলো। আঁকাবাঁকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে। গরম পোশাকে সকলেরই আপাদমস্তক মোড়া, কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস ছাড়ছে। একে ঘন কুয়াশা, তার উপরে আবার রাতের অন্ধকার। তবু তারই ভিতরে কোনো রকমে চোখ চালিয়ে দূরের সরাইখানার মিটমিটে আলো দেখে পথিকদের ক্লান্ত শীতার্ত মন খুশি হয়ে উঠল। খানিক পরেই সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির হলো। যার সরাই সে বেরিয়ে এলো। পথিকদের কথা শুনে বললে, বড়ই মুশকিলের কথা, আমার সরাইয়ের সব খড়ই যে আজ ভর্তি হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনারা যদি আমার ঢেকিশালায় শুয়ে আজকের রাতটা কাটাতে রাজি হন, তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি। পথিকরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখলে, হ্যাঁ, তাছাড়া তো আর কোনো উপায় নেই। এই রাতে, এই শীতে, এই আঁধারে বাইরে জনমানব শূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইয়ের ঢেকিশালাও ঢের ভালো। সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেকিশালায় গিয়ে ঢুকল। মস্ত ঘর, একদিকে একখানা বড় পর্দা ঝুলছে। সকলে মিলে খেয়ে দিয়ে হাসি আমোদ করে যে যার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। যাত্রীদের মধ্যে একজনের নাম ছিল ওয়াংফো। সঙ্গীদের বিষম ডাকডাকুনি ও ধীরে ধীরে ইঁদুরের হুটোপুটি ওয়াংফোর চোখ থেকে আজ রাতের ঘুমটা কেড়ে নিল। নাচার হয়ে শেষটা সে উঠে বসল। লণ্ঠন জেলে একখানা বই বের করে পড়াশোনায় আজকের রাতটা সে কাটিয়ে দেবে বলে স্থির করল। কিন্তু পড়াতেও তার মন বসল না। একে তো নিশূত রাত, বাইরের গাছপালার ভিতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে আছে। অত বড় ঘরে ওয়াংফোর ছোট্ট লণ্ঠনটা টিমটিম করে চলছে। সে যেন তার আলো দিয়ে অন্ধকারকে আরও ভালো করে দেখাতে চায়। ক্রমে ওয়াংফোর গা কেমন যেন ছমছম করতে লাগল। তার মনে হলো ঘরের অধিককার অন্ধকারে কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে। অন্ধকার যেন পাক খাচ্ছে, ধরফর করে নড়ছে। হঠাৎ ওয়াংফোর আবার মনে হলো পর্দার পিছনে যেন কাঠের কি একটা মরমর করে ভেঙে গেল। তারপরেই পর্দাখানা একটু দুলে উঠল। আবার তারপরে আবার সব নিশার। এসব কি কাণ্ড! ওয়াংফোর আর বই পড়বার চেষ্টা করল না। আড়ষ্ট হয়ে পর্দার পানে চেয়ে রইল, খালি চেয়েই রইল। তার চোখে আর পলক পড়ল না। পর্দাখানা আস্তে আস্তে একটু উপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত। তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো। সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি। ওয়াংফোর গায়ে তখন কাঁটা দিয়েছে, মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে। সে চেঁচাবার চেষ্টা করলে কিন্তু পারল না। কিন্তু তার হয়ে বাইরে থেকে একটা পেঁচা চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে রাতের আধারকে চিরে যেন ফালা ফালা করে দিলে। ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি যেন স্পষ্ট হয়ে উঠল। ওয়াংফো তখন দেখলে পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রীলোকের মূর্তি। মূর্তিটা ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নেবে। যাত্রীরা পাশাপাশি শুয়ে
নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। কে যে এখন তাদের ক্ষুরিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেল না। মূর্তি পায়ে পায়ে এগিয়ে এলো। তারপর একজন যাত্রীর মুখের কাছে হেঁট হয়ে পড়ে কি যে করলে তা কিছুই বোঝা গেল না। দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো। তার চোখ দুটো দপদপ করে জ্বলছে এবং মুখখানা এক ভয়ানক হাসিতে ভরা। মূর্তি আবার হেঁট হয়ে পড়ল এবং দ্বিতীয় যাত্রীর টুটি কামড়ে ধরল। ওয়াংফো আর পারল না। বিকট চিৎকার করে উঠে দাঁড়ালো এবং তীর বেগে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। পথ দিয়ে ওয়াংফো চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো। তার সেই কান ফাটানো চেঁচানির চোটে গায়ের ঘরে ঘরে সকলকার ঘুম ভেঙে গেল। কিন্তু এই রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে, গায়ের ভিতরে এমন সাহসী লোক কেউ ছিল না। ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে ওয়াংফো একেবারে গায়ের শেষ সীমায় গিয়ে পৌঁছল। তারপরে মাঠ আর জঙ্গল। দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একবার পিছন ফিরে চাইলে দূরের গাঢ় অন্ধকারে পুড়ে দুটো চলচলে আগুনের ভাটা বেগে এগিয়ে আসছে, ক্রমে তার দিকে এগিয়ে আসছে। ওয়াংফো আর একবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল। চীন দেশের নিয়ম আছে, কেউ মরলে পর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেওয়া হয় না। গায়ের মোড়লের এক মেয়ে মারা গিয়েছিল, কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুড়ে সরাইখানার ঢেকিশালে রাখা হয়েছিল। আর 6 মাসের ভিতরে ভালো দিন পাওয়া যায়নি। সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেকিশালায় গিয়ে দেখে দুজন যাত্রী মরে কাঠ হয়ে পড়ে আছে। তাদের গলায় এক একটা গর্ত, তাদের দেহে এক ফোঁটা রক্ত নেই। পর্দা তুলে সভয়ে সে দেখলে যে কফিরে গায়ের মোড়লের মেয়ের মরা ছিল তার তালা খোলা, ভেতরে কোনো মোড়া নেই। তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে সে দেখলে ওয়াংফোর মৃতদেহের উপর হয়ে পড়ে আছে মোড়লের মেয়ের মরা। ওয়াংফোর গলায় একটা গর্ত, আর মোড়ার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত।